মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার বিনিশমিতা, ওয়েলকাম। বলো। আমি বাঁকুড়া সানাবাঁধ গ্রাম থেকে আসছি, ওখানে আমার জন্ম। ওখানে আমি বড় হয়েছি এবং বিয়ে হয়েছে আমার সানাবাঁধে। তুমি আগে আইটি সেক্টরে কাজ করতে? হ্যাঁ, আমি আইটি সেক্টরে প্রাইভেট কোম্পানি ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে ছিলাম। এখান থেকে চায়ের দোকান? হ্যাঁ। নমস্কার দিদি। নমস্কার। আমি বিষ্ণুপুর থেকে এসেছি। আমার সত্যি কথা বলতে যদি কখনো স্বপ্ন পূরণ হয়েছে তাহলে আজকে দিদি নাম্বার 1 এর মঞ্চে এসে আমার স্বপ্ন পূরণ হয়েছে। দিদি, আমি গঙ্গারামপুর থেকে এসেছি। আচ্ছা, এখানে আসতে পারে খুব কি বলবো, খুব ভালো লাগছে। লাইলা, ওয়েলকাম। বালুরঘাট থেকে তুমি এসেছো, তোমার নাম বালুরঘাটের মাসিয়া। আজকে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, আর সব থেকে যেটা প্রতিরাম, যেখানে আমি বসবাস করি, সেই নামটা আজকে বললেন, এটাতে খুব ভালো লাগলো দিদি। সানাবাঁধ গ্রামে আমার বাড়ি, ব্রন অ্যান্ড ব্রট আপ আমার সানাবাঁধ, এবং বিয়েও করি সেখানে। ক্লাস 8 থেকে প্রেম করেছি, সিদ্ধান্ত নিলাম বিয়ে করব। তখন সেকেন্ড ইয়ারে আমি কলেজে পড়ছি, সংস্কৃতে অনার্স নিয়ে ভর্তি হয়েছি। বাবা মা তো রাজি নয়, 2 মেয়ে, আমি বড়, গ্রামে বিয়ে দেবো না। বাড়ি থেকে সম্বন্ধ দেখা স্টার্ট করলো, বাট আমি তো বিয়ে করবো না অন্য কাউকে, বিয়ে তো আমি ওকেই করবো। যাও, পালিয়ে বিয়ে করলাম। পালিয়ে যেতে হলো? পালিয়েও গেলাম, বিয়ে করলাম। তো বাড়িতে মেনে নিল, অসুবিধা নেই। শ্বশুরবাড়িও আমি একমাত্র বৌমা, মেয়ে আছে একটি, 1 বছর পর মেয়ে হলো আমার। তাকে নিয়ে খুব সুন্দর সংসারও করছিলাম। দেন আমি ব্যাংকের ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে জয়েন করলাম। আর আমার হাজব্যান্ডও আইডিপিএল বলে প্রাইভেট কোম্পানিতে ও ছিল। ও বাইরে বাইরে বর্জরায় কিছুদিন করেছে, ট্রান্সফার হয়ে গেল রাঁচিতে। মেয়েটা তখন 3 বছর। মেয়েটাকে রেখে দিয়ে প্রাইভেট ফার্ম বলতে সকাল 9টার থেকে আপ টু বিকেল 5টা, 5:30, 6টা, কোনো টাইম নেই। যেতে হবে ওদের কথা মতো, আসতে হবে ওদের কথা মতো, এত মেন্টাল প্রেশার। তো এরকম করে করে সিদ্ধান্ত নিলাম, নিজেই সিদ্ধান্ত নিলাম যে চাকরি আর করবো না, ব্যবসা করব, তাও আবার চায়ের দোকান। আজকে আমি শুধু বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত 300 কাপ চা বিক্রি করি। ওরে বাবা! যেটা আমার খাবার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে। তো বিষয়টা কিরকম, মানে কিরকম চায়ের দোকান? আড্ডা আমার চায়ের দোকানের নাম। মাটির ভাঁড়ে স্পেশালি চা আমাদের। তার সাথে আমি স্ন্যাক্সের আইটেম রাখি, যেমন চিকেন পকোড়া বলুন, চিকেন ললিপপ, তারপর বিরিয়ানি থাকে। ও, তাহলে তো খাবারেরই দোকান। চায়ের দোকান কোথায়? মেডিকেল কলেজ আমাদের সামনে, গোবিন্দনগর মেডিকেল কলেজ। মেডিকেল কলেজে ডাক্তারবাবুদের আড্ডা মানে চায়ের ঠেক মানে আড্ডা। তারা আড্ডা ছাড়া অন্য কোনো দোকানে চা খান না। সঙ্গীতা, কসমেটিক্সের ব্যবসা তোমার? হ্যাঁ, আমার কসমেটিক্সের। অনলাইন করো? অনলাইন অফলাইন দুটোই করি। কিভাবে শুরু হলো? আমি ছোটবেলা থেকেই সেই রূপোর চামচ দিয়ে মুখে দিয়ে মানুষ হওয়া, জানেন তো, আমি ওইভাবে ছোটবেলা থেকেই মানুষ হয়েছি। বাবা মায়ের, আমরা 1 ভাই 1 বোন ছিলাম, খুব আদরের কন্যা ছিলাম আমি আমার বাবা মায়ের। তো মানে কারণবশত আমি ক্লাস 9-এ পড়তে পড়তে হঠাৎ করে আমার লাভ ম্যারেজ হয়ে যায়। জিদ করে বিয়ে করে নিয়েছিলাম ক্লাস 10-এ। তো তারা? হ্যাঁ, আমার সংসার জীবন কিন্তু খুব সুন্দর ছিল। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার বর, ননদরা সত্যি খুব ভালো ছিল, অমায়িক মানুষ ছিলেন। আর ওই অমায়িকতার জন্য বাবা মারাও মেনে নিয়েছিল সব কিছু। তো আমার সব সুন্দরই চলছিল। হঠাৎ করে পথ চলতে চলতে প্রায় যখন আমার 9 বছর বিবাহিত জীবন আসে, হঠাৎ করে সকালবেলায় ঘুম থেকে উঠে শুনি নাকি হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার দোরগড়ায় এসে, মানে জাস্ট ওখান থেকে আমাদের বাড়ি হয়তো আর মানে 1 কিলোমিটার হবে, ওইখানে এসে 10 টাকা লরিতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার 3 ছেলে, বড় ছেলের বয়স হচ্ছে 6+, মেজো ছেলের বয়স হচ্ছে 4.5 বছর, আর ছোটর হচ্ছে 2.5 বছর। শ্বশুর মশাই তা 4 বছর আগে মারা গেছেন। শাশুড়ি, আমি আর আমার 3 ছেলে বাড়িতে। ওই বাড়িতে, হ্যাঁ হ্যাঁ। তো ওই সেই মুহূর্তটা আমি এটাই ভেবে উঠতে পারছিলাম না, যেদিন আমার বরের শ্রাদ্ধ বাসকরম চুকিয়ে যেটা উঠে আসে, তো ওই দিন আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমি যেভাবে হোক আমি কিন্তু উঠে দাঁড়াবো, আমি কোথাও হাত পাতবো না। তখন তো তুমি খুব ছোট। হ্যাঁ, আমার তখন কত বয়স তোমার? 21-22 বছর? 22 বছরে আমি উঠে হয়ে গেছি। ঠিক আছে, তো যাই হোক, কিন্তু মানে সেই মুহূর্তটা আমার ওই ছেলেদের দিকে তাকিয়ে আমি আর অন্য কিছু কথা ভাবিনি। তখন তুমি কি করলে? কি করলাম বলতে, বর মারা যাওয়ার ঠিক 6 মাস আগে আমাকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছিল। ওই মেশিন কেনাটাই যে ওর মানে শেষ স্মৃতি সম্বল, যে ওটাই আমার কাছে রয়ে যাবে, আমি একটু স্বপ্নও ভাবতে পারিনি। তারপর কি সেলাই করা শুরু করলে? চুড়িদার পিস বানাতাম, আর নাইটি পিস কিনে এনে নাইটি তৈরি করতাম, দিয়ে ওগুলো বিক্রি করতে? হ্যাঁ, না, দরজায় দরজায় বিক্রি করতাম। আচ্ছা, নিয়ে যেতে সঙ্গে সাইকেলটা নিয়ে দুদিকে ব্যাগ বেঁধে সকাল থেকে ঘুম থেকে উঠে সংসারের কাজ সামলিয়ে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে, 3 ছেলেকে একসাথে স্কুলে দিতে যেতে হবে। কি করতাম, প্রথমে বড় ছেলেকে আগে স্কুলে দিয়ে চলে আসতাম, তারপরে মেজো বাবুকে ছোট বাবুকে একসঙ্গে সাইকেলে বসিয়ে আমি যেতাম স্কুলে দিতে। একই স্কুলে পড়তো? হ্যাঁ, একই স্কুলে 3 জনে পড়তো। দিয়ে এসে নিজের রান্না বান্না সব ছেড়ে নিতাম, সকালে ঘুম থেকে উঠে শাশুড়ির জন্য খাবার রেখে দিতাম, দিয়ে নিয়ে খাবার বেঁধে বেরিয়ে পড়তাম ওই কাজে।
তারপরে কসমেটিক্স কি হয়েছে শুরু হয়ে গেল? বাবা বললো কি যে দেখ মা তুই এত ঘুরে ঘুরে কাজ করছিস, আমাদের বেশ ভালো লাগছে না, এত খাটনি তার হ্যাঁ জন্য। এত খাটনি। বাবা বললো তাহলে দেখ মা আমার দোকানটা আছে, তাহলে তুই কি দোকানে একটু করে বস না। আমি দেখো বাবা সত্যি কথা বলতে বাসনের ব্যবসা তোমার ব্যবসায় ঠিকঠাক ভাবে এখন আর চলে না। আমি বললাম না তাহলে আমি করলে কিন্তু কসমেটিক্সের ব্যবসা করব। বাবা বললো তাই কর, প্রত্যেকটা মানুষ বলেছে তুই আজকে যেই ব্যবসাটাই নামছিস এই ব্যবসাটা তুই চালাতে পারবি। আমি কিন্তু বলেছিলাম পারবো। ভাগ্যশ্রী কি করো তুমি? দিদি আমার বাড়িতেই ব্যবসা আছে, কিসের? পিপি মানে প্যাকেট তৈরি হয়। প্যাকেট বলতে? বলতে বেকারি আইটেম, যে বিস্কিট। কাগজের প্যাকেট? না না না, প্লাস্টিকের ওপর প্রিন্ট হয়। বিস্কিটের যে প্যাকেটগুলো হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাদের নিজস্ব ব্যবসা এটা? হ্যাঁ নিজস্ব ব্যবসা বলতে ওটা আমার হাজবেন্ডের ছিল, হ্যাঁ। এখন আমার হাজবেন্ড অসুস্থ হওয়ার কারণে আমি ওটা করি। এখন কি অবস্থা ব্যবসার? এখন আগে থেকে অনেক ভালো, 2019 থেকে আমি অনেক করছি। দিন হয়ে গেছে, তুমি এখন পুরো শিখে গেছো? হ্যাঁ আমি পুরো শিখে গেছি। 6 জন কাজও করে আমার সাথে, 6 জন আচ্ছা, 6 জন কাজ করে? হ্যাঁ 6 জন মহিলা কাজ করে। আচ্ছা, তো এগুলো প্রিন্ট হয় কিভাবে? বড় একটা মেশিন আছে, মেশিনটা আমি চালাই, ওটা সেট করতে হয়, কালার দিতে হয়। আর সেই প্লাস্টিকগুলো এসে কি নিয়ে যায় লোকে? হ্যাঁ, হ্যাঁ। মহাজন এসে নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যাদের যাদের মাল থাকে সবাই নিয়ে যায়। লাইলা আরজু, এত মহিলার পাশে তুমি দাঁড়িয়েছো, এটা কিভাবে হলো? হ্যাঁ দিদি, ছোট্টবেলা থেকে সে সময় মায়ের কাছ থেকে গল্প শুনতাম। মানে মা আমি যখন 3 মাসের পেটে তখন চলে আসি। কোথায় চলে আসো? আমি জীবনে বাবাকে দেখিনি, কিন্তু একটা মেয়ে কিভাবে নির্যাতিত হতে পারে। যে মামা মাকে নিয়ে এসেছিল, মানে মা ছিল বেশ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, চৌধুরী বাড়ির মেয়ে, তো নিয়ে এসেছিল, সে মামা মারা যায়। সে বছর আমার জন্ম হয়। আমি সবসময় ভাবতাম মানে মেয়েদের প্রতি একটা আমার অন্যরকম, মেয়েরা নির্যাতিত, মেয়েরা কিভাবে এরকম হবে। যাই হোক, আমি যখন এসএস পরীক্ষা দেই সে সময় আমার বিয়ে হয়, মানে লাভ ম্যারেজ, অবশ্যই সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমার হাজব্যান্ড ভীষণ ভালো লোক, আর সব থেকে আমার শ্বশুর এত ভালো, উনি নেই এখন, মানে আপনাকে কি বলবো, বৌমা বলতে পাগল। আসলাম 6 মাসের মধ্যে আমার শ্বশুর চলে গেল। মেয়ের 3.5 বছর যখন বয়স তখন আমার মা চলে গেল। 1 বছর আমি ভালো মতো কথা বলিনি, কথা বলতাম না কারোর সঙ্গে, কাউকে দেখতে ইচ্ছে করছিল না। শুধু মানে আমার মেয়ের বাবাকে বলতাম আমার মাকে এনে দাও। আমি জানি না তুমি আমার মাকে এনে দাও কেন, আমি মানে জন্ম থেকে শুধু মাকে বেশি, সবসময় মাকেই পাশে পেয়েছি। মানে আমার দাদা 2 দিদি, কিন্তু তবু মনে হলো মা ছাড়া মনে হয় পৃথিবীটা আমার অন্ধকার। যখন আমি এই সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত হই, হাজব্যান্ডের বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, শাশুড়িরা নির্যাতন করছে, কোথাও গিয়ে মেয়েটা এত কষ্ট করছে যে শ্বশুর বাড়িতে থাকবে কিন্তু তাকে বের করে দিচ্ছে, এরকম। এগুলো তুমি সেলফ হেল্প গ্রুপে যখন যুক্ত হলে তারপর যখন আমি সেলফ হেল্প গ্রুপে যাই, তারপর থেকে কাজের সঙ্গে সঙ্গে ব্লগ স্তর আছে, ডিস্ট্রিক্ট আছে, আমাদের ডিআরডিসি অফিস, ওনারাও ভীষণ হেল্প করেন, ব্লকও হেল্প করেন। আমাদের জিপি লেভেলে আমি এখন পঞ্চায়েতের আমাদের সমবায় সমিতি রয়েছে, যশোদা রানী সংঘ সমবায় সমিতি, ওর সেক্রেটারি আমি। তো এখন অবধি কত মহিলার পাশে দাঁড়িয়েছো? 1000-এর উপরেরও মহিলার পাশে দাঁড়িয়ে আছি। 5000 মহিলা তো স্বনির্ভর দল অলরেডি হয়ে গেছে, তাদেরকে বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পের প্রত্যেকটা মাধ্যম আমরা দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।